গল্পের শুরুতে মাসুম নামে এক বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। মাসুম তার পরিবারের সাথে থাকে। তার ছেলে ইউনচুল একজন স্কুল টিচার এবং তার নাতি জিহা একটি ব্যান্ডে গান গায়। মাসুমের জীবন ছিল খুবই কষ্টের, কারণ সে অল্প বয়সে তার স্বামীকে হারিয়ে ফেলে। এজন্য সে একাই তার ছেলেকে মানুষ করে। কিন্তু এখন সে বেশ জেদি এবং ঝগড়াটে হয়ে গিয়েছে। সে সবাইকে নিজের পছন্দ মতো কাজ করতে বলে এবং সকলের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এর ফলে তার ছেলের বউ অনেকটা চাপের মধ্যে থাকে এবং সে এই কারণে ডিপ্রেশনে চলে গিয়েছে। মালসুন দিনের বেশিরভাগ সময়ই বাড়িতে থাকে না। সে তার ছোটবেলার বন্ধু পার্কের সাথে একটি ক্যাফেতে কাজ করে। এই ক্যাফেতে প্রায় ওকজা নামের একজন মহিলা আসে, যাকে মালসুন একদমই পছন্দ করে না। তাদের মধ্যে সবসময় ঝগড়া হয় এবং আজকেও তার ব্যতিক্রম নয়। ওকজা মালসুনকে অপমান করে কথা বলে এবং মিস্টার পার্কের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। ফলে মালসুন তার উপর প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। মিস্টার পার্ক তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মালসুন তাকে এক ঘুষি মারে। এজন্য তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপরে সে বাড়িতে ফিরে আসে। তখন তার মেয়ে নাইয়ং তাকে বকা দেয়, কারণ সে সবসময় মালসুনকে বাঁচাতে গিয়ে নিজে মার খায়। ঠিক সেই সময় মালসুন তার একটি বেগুনি ছাতা নিয়ে হাজির হয় এবং নাইয়ংকে বকুনি দেয়, কারণ সে তার বাবার সাথে এমনভাবে কথা বলছে। এরপর মালসুন পার্কের জন্য একটি কমলা ফলের ব্যাগ রেখে চলে যায়। তাকে যেতে দেখে পার্ক তার বাইক নিয়ে তার পিছনে বেরিয়ে পড়ে। ফলের ব্যাগ দেখে নাইয়ং ভাবতে থাকে মালসুন কিভাবে তার বাবার বন্ধু হতে পারে, যে এটাই জানে না যে তার বাবার কমলায় অ্যালার্জি আছে। অন্যদিকে একটি লোকাল টিভি স্টুডিওতে মিউজিক প্রডিউসার সোয়ং অডিশন নিতে নিতে বিরক্ত হয়ে যায়, কারণ অডিশন দিতে আসা সকলের গলার আওয়াজ ভালো ছিল না। তারা নিজেদের গানকে গুরুত্ব না দিয়ে বডি এবং ফিটনেস নিয়ে পড়ে থাকতো। সোয়ং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এখনকার ছেলেমেয়েরা তাদের হৃদয় দিয়ে গান গাইতে পারে না, এজন্য তাদের উচিত বৃদ্ধ কাউকে দিয়ে ব্যাকগ্রাউন্ডে গান গাওয়ানো এবং ইয়ং ছেলেমেয়েদের দিয়ে স্টেজে নাচানো। পরদিন মালসুন এজাকে রান্নাবান্না নিয়ে বকাঝকা করতে থাকে, আর তখন জিহা চুপি চুপি অডিশনে যাওয়ার জন্য বের হয়, কিন্তু তার মা তাকে দেখে ফেলে। এজন্য তাকে বকা দেয় এবং এসব ছেড়ে পড়াশোনায় মন দিতে বলে। কিন্তু মালসুন তাকে থামিয়ে দেয় এবং জিহাকে কিছু টাকা দিয়ে তার স্বপ্ন পূরণের জন্য যেতে বলে। জিহা চলে গেলে এজা মালসুনকে বোঝানোর চেষ্টা করে যে তার এমনটা করা উচিত না, কিন্তু মালসুন তার কোনো কথা শোনে না এবং বলে তার এত টেনশন করা উচিত না, কারণ তার স্বামী ভালো বেতনে চাকরি করে। অন্যদিকে জিহার অডিশন ভালো যায় না। সে ভালো পারফরমেন্স করলেও তাদের লিড সিঙ্গার ভালো গান গায় না, কারণ সে গানের প্র্যাকটিস করেনি, বরং সারা রাত ক্লাবে পার্টি করে কাটিয়েছে। এজন্য জিহা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে কিছু না বলে তাকে ইগনোর করে চলে যায়। সন্ধ্যায় মালসুন বাড়ি ফিরে এসে দেখে এজা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এজন্য তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ইউনচুলকে বলে তার স্ত্রীর একটি চাপমুক্ত পরিবেশে বিশ্রামের দরকার। বাড়ি ফিরে ইউনচুল তার ছেলে এবং মেয়ের সাথে তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যাপারে আলোচনা করে। তার মেয়ে হানা এতে রাজি হয়, কিন্তু জিহার রাজি হয় না। মালসুন তাদের কথাগুলো বাইরে থেকে শুনতে পায়, এজন্য দুঃখে তার মনটা পুরোপুরি ভেঙে যায়। যদিও সে কষ্ট পায়, কিন্তু সে এটা মুখে প্রকাশ করে না। ইউনচুল তাকে কথা দেয় এজা সুস্থ হওয়ার সাথে সাথে তাকে বাড়িতে ফিরিয়ে আনবে। পরদিন ক্যাফেতে কাজ করার সময় মালসুন অনেকটা মনমরা হয়ে থাকে। তখন একজন রাগী মহিলা এসে তাকে ধরে, যারা একসময় একটা রেস্টুরেন্ট চালাতো। অনেক বছর আগে মালসুন যখন তার স্বামীকে হারিয়ে একা হয়ে যায়, তখন তারা তাকে আশ্রয় দিয়ে সাহায্য করে। কিন্তু মালসুন তাদের গোপন রেসিপি চুরি করে নিজে একটি রেস্টুরেন্ট খুলে বসে। এজন্য তাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। মালসুন এই সমস্যা থেকে এড়িয়ে কফি শপ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই মহিলা তাকে বহু বছর ধরে খুঁজে আসছে। এজন্য সে তাকে সহজে ছাড় দেয় না। সে মালসুনের উপর আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মালসুন সব সময়ের মতো নিজেকে বাঁচানোর চেষ্টা করে না। তাই মিস্টার পার্ক মহিলাটিকে আটকানোর চেষ্টা করে। মালসুন বলে, হ্যাঁ, এসব আমি করেছি শুধু আমার ছেলেকে ভালো একটা জীবন দেওয়ার জন্য। সন্ধ্যায় মালসুন যখন বাসের জন্য অপেক্ষা করছিল, তখন সে অজরে কাঁদতে শুরু করে। তখন তার নাতি জিহা তাকে কল করে জিজ্ঞাসা করে সে তার ব্যান্ডের মেম্বারদের জন্য ডিনার নিয়ে আসতে পারবে কিনা। মালসুন এতে রাজি হয় এবং তারা স্টেশনে দেখা করার কথা বলে। কিন্তু সেখানে যাওয়ার আগে সে একটি ফটো স্টুডিওর সামনে দাঁড়িয়ে যায়, যেখানে সে একজন সুন্দরী মহিলার ছবি দেখতে পায়। এজন্য সেও তার শেষ কার্যের জন্য ওই মহিলার মতো একটি সুন্দর ছবি তুলতে ভিতরে যায়। ছবি তোলার সময় ফটোগ্রাফার তাকে বলে সে তাকে একদম 20 বছরের যুবতী বানিয়ে দেবে। কাজ শেষে সে বাসে উঠে পড়ে। বাসে থাকা 3 জন ছেলে তার উপর লাইন মারার চেষ্টা করে। মালসুন অনেকটা অবাক হয়ে যায়, কারণ তার মতো এমন বুড়ি মহিলার সাথে আবার কে লাইন মারতে চায়। এইটা ভেবে সে বাসের আয়নার দিকে তাকায়। যখন সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পায়, তখন সে পুরোই হতবাক হয়ে যায়, কারণ সে এখন দেখতে একদম 20 বছরের যুবতীর মতো হয়ে গিয়েছে। ফার্মেসিতে গিয়ে ঔষধ চাওয়ার পর মালসুনের মনে পড়ে তার নাতির সাথে দেখা করার কথা, কিন্তু যখন সে স্টেশনে পৌঁছায় তখন তার নতুন চেহারার কারণে তাদের সাথে দেখা করতে পারে না। এজন্য জিহার কলগুলো সে ইগনোর করে। মালসুন আবার ফটো স্টুডিওতে ফিরে যায়।
কিন্তু সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না। এই বিষয়ে এক মহিলাকে জিজ্ঞাসা করলে সে বলে এই এলাকায় কখনোই কোনো ফটো স্টুডিও ছিল না, এখানে শুধু একটি রেস্তোরাঁ আছে। ওই রাতে সে আর বাড়িতে ফেরে না, এজন্য তার ছেলে এবং মিস্টার পার্ক অনেক চিন্তিত হয়ে পড়ে। মালসুন ওই রাতটা একটা কমিউনিটি সেন্টারে কাটায়। সকালে উঠে সে দেখে তার শরীরে আগের মতো কোনো ব্যথা নেই, তাই সে সহজেই হাত পা নাড়াতে পারছে। অন্য সব বৃদ্ধ মহিলাদেরকে দেখে তার অনেক কষ্ট হয় এবং সে তার ওই জীবনে আর কখনো ফিরে যেতে চায় না। সে এই নতুন পাওয়া যৌবনটা উপভোগ করতে চায়, তাই সে নিজের জন্য কেনাকাটা করতে একটি শপিং মলে চলে যায়। সে ব্যাংক থেকে নিজের টাকাগুলো তুলে নেয়। পরে সে মিস্টার পার্কের বাড়িতে গিয়ে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়। সে তাদের কাছে তার নাম বলে ডোরি। সে তার নিজের বাড়িতে গিয়ে দরজায় একটি নোট রেখে আসে, যেটিতে সে তার পরিবারের সবাইকে তার জন্য চিন্তা করতে বারণ করে। পরদিন সে মিস্টার পার্কের ক্যাফেতে গিয়ে সকল বৃদ্ধ মহিলাদের সাথে বসে সময় কাটায়। তাদের মধ্যে থেকে ওকজা স্টেজে গিয়ে গান গায়, কিন্তু সে খুবই অদ্ভুতভাবে গান গায়, যেটা মালসুনের মোটেও পছন্দ হয় না। তাই সে নিজেই স্টেজে গিয়ে গান গাওয়া শুরু করে। এমন সময় সেখানে জিহা চলে আসে। জিহা তার গান শুনে মুগ্ধ হয়ে যায়। সে তার দাদি মালসুনকে খোঁজার জন্য এখানে এসেছিল। এমন সময় ওই স্থানে সোইয়ং এবং তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তার গান শুনে সোইয়ং এর অনেক পছন্দ হয়। গান শেষে সবাই মালসুনের অনেক প্রশংসা করে, কিন্তু সে স্টেজ থেকে নেমে সরাসরি চলে যায়, কারণ জিহাকে দেখে সে ভাবে হয়তো তাকে এই অবস্থায় চিনে ফেলবে। মালসুন যাওয়ার সাথে সাথে জুনহো এবং জিহাও তার পিছনে পিছনে যায়। সন্ধ্যায় জিহা মিস্টার পার্কের বাড়িতে যায়। সেখানে সে মালসুনকে খুঁজে পায় এবং তাকে ডিনারের জন্য ইনভাইট করে। জিহা মালসুনকে তার ব্যান্ডে আসার প্রস্তাব দেয়। মালসুন তার নাতিকে এত দুঃখী দেখে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন মালসুন জিহার ব্যান্ডের সাথে দেখা করে, কিন্তু তাদের গানের স্টাইল এবং লুক দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে এটা তো শুধুই গোলমাল, তাদের গান গাওয়া উচিত আনন্দের সাথে। তবে ছেলেগুলোর এই আইডিয়া তেমন পছন্দ হয় না, কিন্তু মালসুন তাদের দিকে চোখ টিপ মারে এবং চুমো ছুঁড়ে মারে, এজন্য তাদের মন বদলে যায়। প্রথমে তারা একটি পার্কে গান গায়, আর মানুষ তাদের গান এবার বেশ পছন্দ করে। কয়েকদিন পর তারা একটি বারে গান গায়, যেখানে তারা আগের স্টাইলে পোশাক পরে না, বরং মালসুনের সঙ্গে মিলে যায়। আর তাই এখানেও তারা সফল হয়। এক রাতে সোইয়ং মালসুনকে ট্রেনে এক মহিলার সঙ্গে ঝগড়া করতে দেখে, তাই যখন সে ট্রেন থেকে নেমে যায় সেও তাকে ফলো করে তার পিছনে পিছনে যায়, কিন্তু সে লুকিয়ে থাকতে পারে না। মালসুন এসে তাকে পিছন থেকে ধরে ফেলে। মালসুন ভাবে সে হয়তো কোনো বখাটে ছেলে এবং তার পিছু করছিল, তাই সে তাকে বকা দিয়ে হাঁটা শুরু করে। সোইয়ং তার কাঁধে ধরে তাকে থামাতে যায়, কিন্তু এতে তার ব্লাউজ বেরিয়ে যায়। ফলে মালসুন প্রচণ্ড চিৎকার করতে শুরু করে এবং পুলিশে গিয়ে সোইয়ুর বিরুদ্ধে অভিযোগ করে যে সে তাকে স্পর্শ করার চেষ্টা করেছিল। তাই পুলিশ সোইয়ংকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মালসুন তখন অভিনয় বাদ দিয়ে মিডল ফিঙ্গার দেখায়। পরদিন মালসুন তার বেগুনি ছাতা নিয়ে তার বাড়িতে যায়, কারণ জিহা তাকে লাঞ্চের জন্য ইনভাইট করেছিল। এজা তাকে সুন্দরভাবে স্বাগত জানায়, কিন্তু হানা সবসময়ের মতো রুট ব্যবহার করে। এজন্য মালসুন একটু কষ্ট পায়। সে জিয়াকে তাদের বাড়ি ঘুরিয়ে দেখাতে বলে এবং তার দাদির রুম দেখাতে রাজি করায়। শুরুতে সে কৌতূহলী হওয়ার ভান করে, কিন্তু যখন এজা জিয়াকে ডাকে তখন মালসুন এই সুযোগটা কাজে লাগিয়ে তার রুমে ঢুকে যায়। সে তার রুমে ঢুকে তার প্রয়োজনীয় খুঁজতে থাকে, কারণ তার পরিবার তার ডেবিট কার্ড ব্লক করে দিয়েছিল। এদিকে ইউনচুল এবং মিস্টার পার্ক পুলিশ স্টেশনে আসে। তারা একটি সিসিটিভি ফুটেজ দেখে, যেখানে কেউ মালসুনের ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলছে, কিন্তু একটি বেগুনি ছাতার কারণে তার মুখ দেখা যাচ্ছিল না এবং তারা ভাবে মালসুনকে অপহরণ করা হয়েছে। মিস্টার পার্ক কিছু না বললেও সে ছাতাটি চিনতে পারে। ইউনচুল বাড়ি ফিরে আসলে অভ্যাসবশত মালসুন তাকে ছেলের মতো স্বাগত জানায়, আর সবাই তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। মালসুন তার ভুল ঢাকার জন্য তাড়াতাড়ি বাথরুমে চলে যায় এবং সেখান থেকে সে তার পরিবারকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। মালসুন বুঝতে পারে সে চলে যাওয়াতে তার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে। পরদিন মিস্টার পার্ক মালসুনের ঘরে ঢুকে তার জিনিসপত্র তল্লাশি করে এবং বৃদ্ধ মালসুনের পুরানো জুতা খুঁজে পায়। এদিকে সোইয়ং অডিশন দিতে আসা গায়কদের রিজেক্ট করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। সেদিন মালসুনও তার ব্যান্ড নিয়ে অডিশন দিতে আসে। সোইয়ং সময় নষ্ট না করে তাদের সিলেক্ট করে। যখন মালসুন বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় তার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তখনই মিস্টার পার্ক তার পিছনে এসে তাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু মালসুন উল্টো তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। তাও সে তাকে গালি দিতে থামে না এবং বলে সে মালসুনকে হত্যা করেছে এবং তাকেও মেরে ফেলতে বলে, কারণ সে মালসুনকে ছাড়া বাঁচতে পারবে না। যখন তার বয়স ছিল মাত্র 13 বছর তখন তার বাবা মা মারা যায়, এজন্য মালসুনের পরিবার তাকে বড় করে। মালসুনের হাসি মুখ সবসময় তাকে শক্ত থাকতে সাহায্য করত। এটা শুনে মালসুনের তার প্রতি দয়া হয় এবং তাকে জিজ্ঞাসা করে সে কি এখনো তাকে চিনতে পারছে না। এক মুহূর্তের জন্য তাকানোর পর মিস্টার পার্ক অবশেষে বুঝতে পারে যে সামনে থাকা মেয়েটি আসলে মালসুন। পরের দিন তারা দুজনে ক্যাফেতে কিছুটা সময় কাটায়। মালসুন তাকে জানায় সে তার ব্যান্ডের কনসার্টে অংশ নিতে যাচ্ছে, আর এর
মাধ্যমে সে তার গায়িকা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে। এরপর মিস্টার পার্ক যখন তার সাথে রসিকতা করেন তখন মাসুম তাকে জোর করে কিছু কুলফি খাইয়ে দেয়। দূর থেকে ওকজা এটি দেখে ভাবে মিস্টার পার্ক হাঁটুর বয়সী একটি মেয়ের সাথে ডেটিং করছে। মাসুম তাকে অনুরোধ করে যাতে সে তার পরিবারকে তার জন্য চিন্তা করতে বারণ করে। তাই মিস্টার পার্ক ইউনচুল এবং এজাকে তার বাড়িতে ডাকেন এবং বলে যে তিনি মাসুমকে দেখেছেন এবং সে ভালো আছে। মিস্টার পার্ক আরো বলেন যে মাসুম সেইভাবে জীবনযাপন করছে যেভাবে সে সবসময় চেয়েছিল এবং তার ডেবিট কার্ড আবার চালু করে দেওয়ার জন্য বলে। অন্যদিকে ওকজা মিস্টার পার্কের মেয়ে নায়ককে ডেকে তার বাবা সম্পর্কে বলে। সে বলে যে তার বাবা তার বয়সের চেয়ে অনেক ছোট বয়সের একটি মেয়ের সাথে ডেটিং করছে এবং সম্ভবত মেয়েটি তার সম্পত্তির লোভে তার সাথে প্রেম করছে। প্রথমে নায়ং বিশ্বাস করতে চায় না, কিন্তু যখন সে বাড়িতে ফিরে আসে এবং দেখে যে তার বাবা আবার যুবক হওয়ার জন্য ব্যায়াম করছে এবং অনেক সাজুগুজু করছে তখন সে ভাবে ওকজা হয়তো সঠিক বলেছে। পরদিন সকালে মিস্টার পার্ক মোটরসাইকেলে করে মালসনকে নিতে আসে। সে অনেক কুল সাজার চেষ্টা করছিল, তাই সে মালসনকে একটি ফুল দেয়। পাশে থাকা কিছু মেয়েরা এই কাণ্ড দেখে বেশ হাসি ঠাট্টা করে, এজন্য মালসন কিছুটা বিরক্ত হয়, কিন্তু তবুও সে রাইড নিতে রাজি হয়। কিছুক্ষণ পর তারা টিভি স্টুডিওতে পৌঁছায় যেখানে মালসনের ব্যান্ড তাদের প্রথম পারফরমেন্স করবে। মালসন তার মন থেকে গান গায় এবং গান গাইতে গাইতে তার অতীতের কথাগুলো মনে পড়ে, যখন সে তার স্বামীকে হারায় এবং প্রচন্ড কষ্ট করে তার ছেলেকে মানুষ করে। গান শেষে মালসন কেঁদে দেয়, কিন্তু দর্শক তার গানের প্রতিটি সেকেন্ড উপভোগ করে। কয়েকদিন পর তাদের ব্যান্ড সোয়ুং এর সাথে একটি ওয়াটার পার্কে যায়, যেখানে তারা মিস্টার পার্ককেও নিয়ে যায়। যখন তারা একটি স্পেশাল পুলে প্রবেশ করে তখন একটি বিশাল ঢেউ মালসুন এবং মিস্টার পার্ককে প্রায় পিছলে দেয় এবং প্রায় ডুবিয়ে ফেলে। মিস্টার পার্ক শেষ পর্যন্ত তীরে অজ্ঞান হয়ে পড়ে এবং মালসুনকে সোয়ুং উদ্ধার করে। সোয়ুং তাকে একটি টেবিলে নিয়ে বসায় যাতে সে বিশ্রাম নিতে পারে। সোয়ুং তার সম্পর্কে আরো জানার চেষ্টা করে, কিন্তু মালসুন প্রশ্নটি এড়িয়ে যায় এবং বলে সে তার সম্পর্কে আরো জানতে পারবে যদি মালসুন তার প্রতি ইন্টারেস্টেড হয়। এরপর সোয়ুং মালসুনের পায়ের দিকে খেয়াল করে দেখতে পায় সে পায়ে আঘাত পেয়েছে। তখন মালসুন একটু ভয় পেয়ে যায়, কারণ সে দেখে তার আঘাতপ্রাপ্ত জায়গার চারপাশের চামড়া কুঁচকে যাচ্ছে। তাই সে তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে এটা বলে যে সে হাসপাতালে যাবে এবং দ্রুত পার্ক থেকে বেরিয়ে যায়। পরে বাড়িতে এসে মিস্টার পার্ক একটি পরীক্ষা করে। সে তার পায়ে একটি পিন পুশ করে এবং দেখতে পায় আঘাতের চারপাশের এলাকা কুঁচকে গিয়ে পুরো জায়গাটা কালো হয়ে গিয়েছে। ঠিক সেই সময় নাইয়ং ঢুকে পড়ে এবং তাদের এমন অবস্থায় দেখে সে অন্য কিছু মনে করে বসে, কারণ তাদের অবস্থাটাই অন্যরকম ছিল। পুরো ব্যাপারটা সহ্য করতে না পেরে সে মালসনকে ধরে উঠোনে ফেলে দেয় এবং বেরিয়ে যেতে বলে, কিন্তু মিস্টার পার্ক মালসনকে বাঁচায় এবং তার মেয়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, যার ফলে তার মেয়ে কাঁদতে শুরু করে। এই পুরো ব্যাপারটায় মালসন সিদ্ধান্ত নেয় সে আর কোনো ঝামেলা না করে চলে যাবে। মিস্টার পার্ক তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নাইয়ং তাকে ধরে রাখে। পরদিন মিস্টার পার্ক মালসনের কোনো খবর না পেয়ে চিন্তিত হয়ে পড়ে, ফলে সে ইউনচুলের সাথে সব সত্যিটা বলে, কিন্তু ইউনচুল তার কোনো কথা বিশ্বাস করে না এবং ভাবে সে হয়তোবা পাগল হয়ে গিয়েছে বা ডিমেনশিয়ায় ভুগছে। ফলে সে তার জন্য ডাক্তার ডেকে আনতে চায়। মিস্টার পার্ক হাল ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে আসে এবং সারাদিন সে ঘরে বসে মালসনকে হারানোর দুঃখে কাতর হয়ে থাকে। মালসনের কোথাও থাকার জায়গা ছিল না, তাই সে সোয়ুং এর বাসায় চলে আসে। তারা একসঙ্গে রাতের খাবার খায় এবং বেশ কিছুক্ষণ গল্প করে। সোয়ুং তার সাথে বারবার ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু মালসন তার চেয়ে এত ছোট বয়সের একটি ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তে দ্বিধাবোধ করে, তাই সে সোয়ুংকে ওভারড্রিঙ্ক করিয়ে ঘুম পড়িয়ে দেয়। অন্যদিকে এজা আবার ডিপ্রেসড হয়ে পড়ে, কারণ তার কেবল মনে হতে থাকে যে মালসন তাকে বকা দিচ্ছে। পরদিন ব্যান্ড তাদের প্রথম গান রেকর্ড করে, কিন্তু মিউজিক প্রডিউসার সোয়ুং বলে যে এই ধরনের গান তাদের ব্যান্ডের ইমেজের সাথে যায় না, তাই সে নতুন একজন সং রাইটার নিয়োগ দেয়। কিন্তু এতে জিহা প্রচন্ড রেগে যায় এবং মিউজিক স্টুডিও থেকে দ্রুত বেরিয়ে আসে। মালসনও তার পিছনে পিছনে চলে আসে। মালসন তাকে থামানোর চেষ্টা করে এবং বোঝায় যে সোয়ুং কেবল তাদের ব্যান্ডের জন্য ভালো চায়, কিন্তু জিহা তাকে বলে যে সে গতরাতে সোয়ুং এর সাথে শুয়েছে, এজন্য সে তার পক্ষ নিয়ে কথা বলছে। এই কথা শুনে মালসন তাকে জোরে একটি থাপ্পড় মারে এবং তাকে মারতে থাকে, কিন্তু পরে সে তাকে ভালোভাবে বুঝাতে লাঞ্চে নিয়ে যায়। কিছু সময় পর মালসনের সাথে মিস্টার পার্কের দেখা হয়। সে তার জন্য চিন্তিত ছিল, কারণ সে তার কোনো আপডেট পাচ্ছিল না এবং সে বুঝতে পারে যে মালসন এখন হয়তো অন্য কাউকে পছন্দ করে। সে এটা বুঝতে পেরে জেলাস অনুভব করে, কিন্তু তারপরও মেনে নেয়, কারণ সে চায় মালসন সুখী থাকুক। মালসন মিস্টার পার্ককে একটি ফলের ব্যাগ উপহার দেয় এবং বলে ওকজার খেয়াল রেখো।
কিন্তু মিস্টার পার্ক বলে ওকজা গত সপ্তাহে ব্রেন হ্যামারেজের কারণে অসুস্থ হয়ে পড়েছিল এবং এখন সে হসপিটালে ভর্তি। রাতে ইয়নচুল জিহাকে দেখতে আসে। সে তার ব্যান্ডের জন্য নতুন একটি গান তৈরি করছিল। ইয়নচুল তার ছেলেকে বলে গানটা খুব ভালো হয়েছে এবং শুভকামনা জানায়, কিন্তু জিহা তার কথার কোনো জবাব দেয় না। যাওয়ার আগে তার ওদের ব্যান্ডের একটি ছবির দিকে নজর পড়ে। সেখানে মাসুনের ছবি দেখে তার বেশ পরিচিত মনে হয়, তাই সে তার ছোটবেলার কিছু ছবি খুঁজে বের করে এবং দেখে যে মেয়েটি একদম তার মায়ের মতো দেখতে। কিছুদিন পর মাসুন সোয়ং এর সঙ্গে দেখা করে, যেখানে সোয়ং তার মনের অনুভূতি প্রকাশ করে এবং মাসুনকে প্রপোজ করে, কিন্তু মাসুন তাকে বলে যে সে এটা গ্রহণ করতে পারবে না কারণ তাদের মধ্যে বয়সের পার্থক্য অনেক বেশি। সোয়ং ভাবে সে মাসুনের জন্য বয়সে অনেক বড়। যাওয়ার আগে সোয়ং তাকে একটি চুলের ক্লিপ উপহার দেয় এবং তার কপালে একটি চুমু খেয়ে চলে যায়। এরপর মাসুন বিল্ডিং এ ঢুকে ওকজাকে দেখতে যায়, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে যায় কারণ ইতিমধ্যে সে মারা গেছে। এই খবর শোনার পর মাসুন প্রচন্ড কষ্ট পায় এবং ওখান থেকে চলে যায়। মেইন পারফরমেন্সের দিন শেষ পর্যন্ত চলে আসে, কিন্তু জিহা সেদিন দেরি করে ফেলে কারণ সে ভয়াবহ ট্রাফিকে আটকে যায়। যখন সে দেখে যে গাড়ি আর সামনে এগোবে না, সে তাড়াহুড়ো করে নেমে পড়ে এবং একটা সাইকেল নিয়ে রাস্তার মধ্যে দ্রুত চালাতে শুরু করে, কিন্তু হঠাৎ করে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয় আর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবরটা যখন ব্যান্ডের কাছে পৌঁছায়, সোয়ং পারফরমেন্স ক্যান্সেল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাসুন এতে রাজি হয় না। সে মনে করে জিহার গানটা সবার কাছে পৌঁছানোই হবে সঠিক সিদ্ধান্ত, আর তাই ব্যান্ডকে পারফরমেন্স করতে উৎসাহিত করে। এই বিশ্বাস নিয়ে তারা স্টেজে উঠে এবং গান গাওয়া শুরু করে। তাদের গান পাবলিক অনেক পছন্দ করে। তাদের পারফরমেন্স শেষ হতেই মাসুন হাসপাতালে ছুটে যায়। সেখানে জানা যায় জিহার রক্তের প্রয়োজন এবং তার রক্তের গ্রুপ এবি, যা তার পরিবারের অন্য কারোর সঙ্গে মেলে না, শুধুমাত্র মাসুনেরই এই রক্তের গ্রুপ। তাই সে রক্ত দিতে এগিয়ে আসে, কিন্তু মিস্টার পার্ক চিন্তিত হয়ে পড়ে। সে মাসুনকে ডেকে বলে, তুমি যদি রক্ত দাও তাহলে তোমার স্বপ্নের পথ আবার বন্ধ হয়ে যাবে এবং তুমি আবার বৃদ্ধ হয়ে যাবে। কিন্তু সে মিস্টার পার্কের কথা শোনে না এবং সে নিজের সিদ্ধান্তে অটল থাকে। ডাক্তারদের খুঁজতে গিয়ে মাসুন হঠাৎ ইয়নচুলের সামনে পড়ে, যে তাদের কথা শুনছিল। ইয়নচুল বলে যে সে তার সম্পর্কে জানতে পেরেছে। সে মাসুনকে চলে যেতে বলে কারণ সে ইতিমধ্যেই তার জন্য তার নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছে এবং তার উচিত এবার নিজের জন্য বাঁচা। কিন্তু মাসুন বলে বয়স যদি পরিবারের সঙ্গে থাকার পথে বাধা না হয় তাহলে তা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। তারা দুজনই কান্নায় ভেঙে পড়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে। এরপর মাসুনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, যেখানে তার রক্ত জিহার দেহে সঞ্চালন করা হয় এবং ধীরে ধীরে তার শরীরে পরিবর্তন আসে এবং সে আবার তার বৃদ্ধ বয়সে ফিরে যেতে থাকে। 1 বছর পর জিহার ব্যান্ড এখন জনপ্রিয়তার শীর্ষে। নতুন গায়ক হিসেবে জিহা এবং হানা দুর্দান্ত পারফরমেন্স করে। তাদের মা বাবা এবং মাসুন প্রতিটি কনসার্টে উপস্থিত থাকে এবং এজা ও মাসুনের মধ্যে এখন সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। কনসার্ট শেষে মাসুন দূর থেকে সোয়ংকে দেখে, কিন্তু তার কাছে যায় না। সে ফিরে যাওয়ার সময় সোয়ং লক্ষ্য করে যেই হেয়ারপিনটা সে মাসুনকে একসময় উপহার দিয়েছিল সেটা এখন একজন বৃদ্ধার মাথায়। এদিকে মিস্টার পার্ক সেই পুরনো ফটো স্টুডিওটি খুঁজে পায়, যেখানে গিয়ে সে ইয়ং যুবকে পরিণত হয়। মিস্টার পার্ক বাস স্টেশনে মাসুনকে নিতে আসে। মিস্টার পার্ক যখন তার হেলমেট খোলে তখন তার নতুন চেহারা দেখা যায়। যে মেয়েরা তাকে নিয়ে ঠাট্টা করত তারা এখন তার দিকে বিস্ময়ে তাকিয়ে থাকে। বাইকে ওঠার পর মাসুন হালকা রাগে সুরে বলে, তুমি কখনোই বলনি যে তুমি কমলার প্রতি অ্যালার্জিক। আর এখানে এই ড্রামাটি শেষ হয়।